ইন্দ্রানুজ বলে যে ছেলেটি আহত হয়েছে, সেই ছেলেটিকে আমরা মাওবাদী বলছিলাম বলে অনেকেই আমাদের বিরোধী রাজনৈতিক মনোভাবাপন্ন মানুষ বলছিলেন যে কোনো ছাত্রকে এভাবে মাওবাদী বলে দাগিয়ে দেওয়া ঠিক নয়, ইত্যাদি ইত্যাদি। দেখুন, আমরা তাকে মাওবাদী বলছি না, এটা হচ্ছে ইন্দ্রানুজের ফেসবুক পোস্ট। ইন্দ্রানুজ নিজেই নিজেকে গর্ব করে মাওবাদী বলছে। কি লিখছে আমি পড়ে আপনাদের দেখাচ্ছি। লাল সেলাম কমরেড বিবেক, আচ্ছা পোস্টটা হচ্ছে তার, ইন্দ্রানুজ রয়, 12ই জুন 2023। সে বলছে লাল সেলাম কমরেড বিবেক, লাল সেলাম কমরেড কমলা, লাল সেলাম কমরেড যোগী, মার্ক্সবাদ লেনিনবাদ মাওবাদ দীর্ঘজীবী হোক, অপারেশন সমাধান প্রহারের নামে ভারতের জনগণের ওপর গৃহযুদ্ধ চালানো ভারত রাষ্ট্র ধ্বংস হোক, লাস্ট মাওবাদ দীর্ঘজীবী হোক। এটা কার পোস্ট? ইন্দ্রানুজের নিজের পোস্ট। সে বলছে মাওবাদ দীর্ঘজীবী হোক। তো মাওবাদের দ্বারা যে পরিচালিত সে তো মাওবাদী, এটা তো জলের মতো স্বচ্ছ, এটাতে বিতর্কের কি অবকাশ আছে? এবং এই ব্যক্তিকে যে ঘোষিত মাওবাদী, তার প্রতি আমি দেখতে পাচ্ছি সিপিএম এর নেতারা, করতেই পারেন, একজন অসুস্থ হয়েছে তাকে দেখতে যাবো, আমাদের ব্রাত্য বসু তো তার ফ্যামিলিকে ফোন করে খোঁজ খবর করেছেন, সেটা কোনো ব্যাপার না, এটা মানবিকতার কাজ। কিন্তু আমি যদি এটা নিয়ে এই প্রশ্নটা করি উল্টো দিক থেকে, উল্টো অ্যাঙ্গেলে, যে এসএফআই আজকে মাওবাদীদের সঙ্গে মিশে গিয়ে যাদবপুরে অধ্যাপকদের পেটাচ্ছে, তৃণমূলের ইউনিটের সভাপতি কিশলয়, যে আমাদের আইটিরও স্টেট কমিটি সেক্রেটারি, তাদেরকে পেটাচ্ছে, আগুন জ্বালাচ্ছে, সেই ইন্দ্রানুজের বক্তব্য, যাকে আজকে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী দেখতে যাচ্ছেন, ইন্দ্রানুজের বক্তব্য হচ্ছে এসএফআই তাদের পোস্টার ছিঁড়ে দেয়, ইত্যাদি ইত্যাদি কাজকর্ম করে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে এসএফআই এর নেতাদের কাছে, ইন্দ্রানুজের এই বক্তব্য কি সঠিক? যদি সঠিক হয়, বেঠিক হলে আপনারা বলবেন, আর যদি সঠিক হয়, তাহলে এই ইন্দ্রানুজের আহত হওয়ার পেছনে সত্যি সত্যি যে তার ভয়, আপনারা তার লাশ ফেলে দেবেন, কোথাও আপনাদের কারসাজি ছিল না তো, যে সামনের দিকে দৌড়তে দৌড়তে ইন্দ্রানুজ বুঝতে পারেনি? সেইটাও কিন্তু আমাদের সামনে আমার মনে হয় জানার অবকাশ রয়েছে, এবং এটাই এসএফআই নেতাদের উত্তর দেওয়ার প্রয়োজন আছে। তৃতীয় কথা কি, এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা আজ থেকে প্রায় 2 বছর আগে আমাদের এক ভাইকে হারিয়েছি, স্বপ্নকে হারিয়েছি। এই যাদবপুরে যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলোর জন্য আমাদের প্রত্যেককে, ইনক্লুডিং আপনাদের সংবাদ মাধ্যমকে নির্ভর করতে হচ্ছে সেখান থেকে যে টুকরো টুকরো ভিডিও উঠে এসছে তার উপর। আজকে যে কারণে তৃণমূল কংগ্রেসের দাবি ছিল যাদবপুরের ভেতরে সিসিটিভি বসানো নিয়ে, আজকে যদি যাদবপুরের ভেতরে সিসিটিভি কভার থাকতো, তাহলে সত্যি সত্যি কি ঘটনা ঘটেছে, কার গাড়ি কাকে চাপা দিয়েছে, কারা প্রথম আক্রমণ করেছে, কারা কাদের মাথা ফাটাতে গেছিল, কারা গাড়ির কাঁচ ভেঙেছিল, কারা তৃণমূল ছাত্র পরিষদকে মেরেছিল, না তৃণমূল ছাত্র পরিষদের কেউ তাদেরকে মেরেছিল, গোটা ব্যাপারটা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত। কিন্তু 2 বছর হয়ে গেল এই ঘটনা ঘটার পরেও যাদবপুরের একাংশ তারা কেন এখনো এই সিসিটিভি বসানোর বিরুদ্ধে, সেটা আজকের দিনে দাঁড়িয়ে প্রমাণ হয়ে যাচ্ছে যে ওটা তারা কয়েকজন মিলে একটা মুক্তাঞ্চল করে রেখেছে। সেই মুক্তাঞ্চলে তাদের আলাদা সংবিধান, আলাদা নিয়ম, আলাদা কানুন, সেখানে তারা যা খুশিটাই করতে পারেন। এবং সর্বোপরি যারা নিজেদেরকে মুক্ত চিন্তার ধারক বাহক বলেন, তারা বিপরীত চিন্তার কাউকে প্রবেশ করতে দিতে চান না। বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন গিয়েছিলেন, হতে পারেন তিনি তখন বিজেপির মন্ত্রী ছিলেন, তার সঙ্গে আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকতেই পারে, কিন্তু তিনি ভেতরে প্রবেশ করার পর তার চুলের মুঠি ধরে নেড়ে দেওয়া হয়েছিল, সেই ভিডিও আমরা দেখেছি। রাজ্যপাল যাওয়ার পরও তার সাথে কি ব্যবহার করা হয়েছিল আমরা দেখেছি। ব্রাত্য বসু যাওয়ার পরও তার সাথে কি ব্যবহার করা হয়েছে আমরা দেখেছি। আমাদের বক্তব্য হচ্ছে আমরা অন্য কোনো স্বর শুনতেই রাজি হচ্ছি না আমাদের ক্যাম্পাসের ভেতরে, অথচ নিজেদের মুক্ত চিন্তার প্রচারক বলে দাবি করছি। হাউ ইজ ইট পসিবল? এটা কি করে চলতে পারে? আপনি অন্য মতের কাউকে ঢুকতে দেবেন না, কাউকে রাজনীতি করতে দেবেন না। আজকে ওই পজিশনে দাঁড়িয়ে এবার আমার বক্তব্য আরেকটা মিথ্যাচার সিপিএম এর। তারা বলছে যে ব্রাত্য বসুর থেকে বারবার আমরা সময় চাইছিলাম, আমরা কিছু বলতে চাইছিলাম, কিন্তু আমাদের বলতে দেওয়া হচ্ছিল না, আমাদের কথা শোনা হচ্ছিল না। তাহলে এটা কি কমরেড? যদি ব্রাত্য বসু আপনাদের কথা শুনে নাই থাকে, আপনাদের এসএফআই নেতাদের থেকে স্মারকলিপি গ্রহণ করছেন ব্রাত্য বসু যাদবপুর চত্বরে, এই ছবিগুলো কোথা থেকে এলো? তার মানে ব্রাত্য বসু আপনাদেরকে সময় দিয়েছিল, আপনারা স্মারকলিপি দিয়েছিলেন। এই যে দুজনকে দেখা যাচ্ছে
আমি যতদূর জানি, আমি যদি খুব ভুল নয়, এসএফআই এর নেতা বা অন্য কোনো বাম সংগঠনও হতে পারেন, মোট কথা এসএফআই খুব সম্ভবত, তারা স্মারকলিপি দিয়েছেন, ব্রাত্য বসু সেটা গ্রহণ করেছে। তাহলে ব্রাত্য বসু স্মারকলিপি গ্রহণ করলেন, তারপরে তার গাড়ির কাঁচ ভাঙা হলো। এইটা একটু যুক্তি সহকারে একটু বুঝিয়ে দেবেন আমার এসএফআই এর বন্ধুরা, আমার যাদবপুরের মাওবাদী বন্ধুরা, আমার যাদবপুরের আক্রমণকারী বন্ধুরা, যে ব্রাত্য বসু তাহলে অন্যায় কি করেছে, এবং আপনারা তাহলে এই মিথ্যাচারটা করলেন কেন? ব্রাত্য বসু আপনাদের সময় দেয়নি, এটাও আরেকটা মিথ্যাচার সিপিএম এর এবং এসএফআই এর এবং যাদবপুরের অন্যান্য যে সংগঠন আছে তাদের, যেটা আরেকটা জিনিসও প্রকাশ্যে চলে আসছে। আমাদের একটা জিনিস ভেবে দেখার দরকার আছে যে সিপিএম এর সঙ্গে এই মুহূর্তে এই যে মাওবাদীদের ঘনিষ্ঠতা, যারা 1.5 মাস আগে, এবং ইন্দ্রানুজের আমি যে বক্তব্যটা শোনালাম এসএফআই সম্পর্কে, সেটা বেশি পুরনো না, 1.5 থেকে 2 মাস আগের বক্তব্য, যে বলছে এসএফআই তাদের লাশ ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে এবং পাল্টা তারাও বিভিন্ন রকম হুমকি দিয়েছেন। আমাদের বক্তব্য হচ্ছে এই সিপিএম এর হঠাৎ করে এই পরিবর্তনটা কেন? এখন তারা হঠাৎ করে মাওবাদীদের ঘনিষ্ঠ হচ্ছে। কয়েক মাস আগে নৈহাটির উপনির্বাচনে সিপিআই এমএলএ এর সাথে তারা জোট করছে। তার আগে দেখা যাচ্ছে এই কয়েকদিন আগে বামেদের নতুন নীতি, যেখানে বিজেপিকে তারা নাকি ফ্যাসিস্ট শক্তি বলে মনে করছে না, অর্থাৎ এখন বিজেপি ফ্যাসিস্ট শক্তি নয়, এখন সিপিআই এমএলএ এর সাথে জোট করা যায়, এখন মাওবাদীদের সাথে যৌথভাবে আন্দোলন দাঁড় করানো যায়। সিপিএম এর হলোটা কি? শূন্য হয়ে যাওয়ার পর কি আদর্শগত জায়গা থেকেও সম্পূর্ণভাবে বিচ্যুতি ঘটে গেল? যেটা কংগ্রেসের সাথে জোট করা দিয়ে শুরু হয়েছিল 2016 বিধানসভা নির্বাচনে, আজকে মাওবাদীদের সঙ্গে হাত মেলাতে হচ্ছে, বিজেপিকে ফ্যাসিস্ট শক্তি নয় বলতে হচ্ছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের একটা বক্তব্য, যে আমাদের বক্তব্য কোথাও গিয়ে কিন্তু অ্যাজ এ ইউনিভার্সিটি, অ্যাজ এ ইনস্টিটিউট যাদবপুরের বিরুদ্ধে নয়। আমরা যাদবপুরকে নিয়ে প্রত্যেকে গর্বিত। যাদবপুর আমাদের বাংলার একটি গর্বের প্রতিষ্ঠান, যেখান থেকে হাজার হাজার ছাত্রছাত্রী বেরিয়ে তারা গোটা পৃথিবীতে আজকে বিভিন্ন জায়গায় টপ পজিশনে বসে আছে, তারা ভারতের মুখ, বাংলার মুখ উজ্জ্বল করছে। যাদবপুরের মেধা নিয়ে, অ্যাজ এ ইনস্টিটিউশন যাদবপুর নিয়ে কারোর মনে কোনো সংশয় নেই। কিন্তু সমস্যাটা কি জানেন? 1000 জন পড়ুয়া থাকলে এই 10-12 জন যে গুন্ডা, 10-12 জন যে বদমাইশ, যারা পড়াশোনা করতে আসে না, যারা বিশ্ববিদ্যালয়টাকে এই রকম মারামারির আখড়া, রোজ রাস্তা দখল, রোজ মোড়ের মাথায় বসে পড়ছেন, রোজ হুমকি দিচ্ছেন, হুমকি পোস্টার দিচ্ছেন, কেন্দ্রীয় মন্ত্রীর চুলের মুঠি নেড়ে দিচ্ছেন, রাজ্যের মন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙে দিচ্ছেন, এই কাজ যারা করেন হাতে গোনা কয়েকজন, এরা কিন্তু যাদবপুরের বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছেন। কিন্তু আমাদের বিশ্বাস, এই কাজগুলো যারা করেন তারা 10%, বাকি 90% পড়ুয়ারা আসেন, তারা পড়াশোনা করেন, তারা লাইফে একটা জায়গাতে স্টেবল হন, তারা সাকসেসফুল হন, হয়ে তারা নিজেদের জীবনে তারা তাদের ফিরে যান।